গল্পের শুরুতে দেখা যায় রূপমতি তো লতাকে চিনতেই পারে না। লতা তো ছদ্মবেশ ধরে আছে। রূপমতি লতাকে বলছে যে বনকন্যা তুমি চিন্তা করো না, আমি এই জঙ্গল ছেড়ে কোথাও যাচ্ছি না, আমি ওই স্মৃতিমণি উদ্ধার করেই যাব। লতা তো এরপর রূপমতিকে দুটো পাতা দেয় আর দিয়ে বলছে যে যখনই কোনো বিপদে পড়বে আমাকে স্মরণ করবে। রূপমতি তো পাতা দুটো নিজের কাছে রেখে নেয়। রূপমতি এবার লতাকে বলছে যে এবার তাহলে আসি আমি, বনকন্যা তুমি সাবধানে থেকো। এই বলেই রূপমতি দেবদত্তের সঙ্গে ওখান থেকে বেরিয়ে পড়ে। রূপমতিরা চলে যেতেই লতা মনে মনে বলছে যে যাও রাজকন্যা তুমি যাও, স্মৃতিমণি উদ্ধারের সময় যে বাঁশি তোমাকে বারবার সাহায্য করছিল সেই বাঁশি এখন আমার হাতে, আর তোমাকে আমি এমন কিছু দিয়েছি যেটা তুমি বিপদে পড়লে আরও তোমাকে বড় বিপদে ফেলবে। এবার আমিও দেখি তুমি নিজেকে কিভাবে উদ্ধার করো। অপরদিকে দেখা যায় রূপমতি আর দেবদত্ত তো হেঁটেই যাচ্ছে। দেবদত্ত রূপমতিকে বলছে রূপমতি কিন্তু আমরা কোথায় যাচ্ছি, ওই স্মৃতিমণি বা কোথায়, আমরা তো এই সমস্ত কিচ্ছু জানি না। রূপমতি তখন দেবদত্তকে বলছে হ্যাঁ গগনরাজ, আমরা তো সত্যিই কিচ্ছু জানি না। দেবদত্ত তখন রূপমতিকে বলছে কিন্তু এইভাবে আমরা কতক্ষণই বা হেঁটে যাব। রূপমতি এবার দেবদত্তকে জানায় যে যদি তোমার কষ্ট হয় তাহলে আপনি বিশ্রাম নিতে পারেন। দেবদত্ত তখন সরাসরি রূপমতিকে জানায় যে ও এখানে বিশ্রাম নিতে আসেনি, আমি যে তোমাকে এখান থেকে একা ছেড়ে দিতে পারবো না। রূপমতি তখন দেবদত্তকে কষ্টের সহিত বলছে গনগনে রাজ, তুমি তো আমাকে অনেক দিন আগেই ছেড়ে দিয়েছো, যেদিন থেকে তুমি আমাকে চিনতে পারোনি সেই দিন থেকেই আমি পুরো একা হয়ে গেছি। এরপর হঠাৎই দেবদত্ত দেখতে পায় সারি জায়গাতে পুরো অন্ধকার কালো হয়ে যায়, সমস্ত গাছপালা সমস্ত কিছু কালার চেঞ্জ হয়ে পুরো কালো রং ধারণ করে। রূপমতি তখন দেবদত্তকে বলছে এরকম কিসের জন্য হচ্ছে আর কেনই বা হচ্ছে। দেবদত্ত এরপর এটাও দেখতে পায় যে রাস্তার ওপর একটা বড় বিশাল বড় বড় পায়ের ছাপ যেন এগিয়ে গেছে। দেবদত্ত তো তখন বলছে দেখে তো মনে হচ্ছে যেন একটা বিশাল বড় পশুর পায়ের ছাপ, তার মানে এই বাগানে ভয়ঙ্কর কোনো প্রাণী আছে। মনে হচ্ছে এই বাগানের মধ্যে আমরা বন্দি হয়ে গেছি, এখান থেকে তো কোথাও বেরোনোর দরজাও দেখতে পাচ্ছি না। এদিকে দেখা যাচ্ছে রূপমতি ওই পায়ের ছাপটা ফলো করতে করতে সামনে এগিয়ে যাচ্ছে। ঠিক তখনই দেখা যায় রূপমতির সামনে একটা বড় গরিলা চলে আসে। গরিলাটা এসে রূপমতির দিকে আক্রমণ করতে আসছে। দেবদত্ত তো রূপমতির কাছে ছুটে আসছে, কিন্তু রূপমতি গরিলাটাকে কিছুতেই থামাতে পারছে না। তখনই রূপমতির মনে পড়ে যে ওর কাছে একটা বড় বাঁশি আছে। রূপমতি এবার যেই বাঁশিটাকে খুঁজতে যাবে দেখে যে ওর কাছে বাঁশিটাই নেই। রূপমতি তখন বলছে এ কি, ঠাকুমার দেয়া সেই মায়া বাঁশিটা কোথায় গেল। দেবদত্ত তো বারবার করে রূপমতিকে জিজ্ঞাসা করছে যে তুমি কি খুঁজছো রূপমতি। রূপমতি তখন বলছে আমার মায়া বাঁশিটা কোথায় গেল, এখন যদি ওই গরিলা আমাদের আক্রমণ করে ওই মায়া বাঁশিটা দিয়ে তো আমরা গরিলাকে ঘুম পাড়াতে পারতাম, কিন্তু মায়া বাঁশিটাই তো খুঁজে পাচ্ছি না। রূপমতির মাথায় এরপর একটা বুদ্ধি আসে। রূপমতি দেবদত্তকে বলছে তুমি ওই দিক দিয়ে হামাগুড়ি দিয়ে যাও, আমি এই দিক দিয়ে হামাগুড়ি দিয়ে যাচ্ছি, তাহলে গরিলা তার দৃষ্টিভঙ্গ হবে। এরপর দুজনে দুদিকে হামাগুড়ি দিতে থাকে। গরিলাটা তখন কথা বলে ওঠে, বলছে কোনো রকম চালাকি করার চেষ্টা করো না আমার সঙ্গে, আমি তোমার সমস্ত ভাষা ভালোই বুঝি। অপরদিকে দেখা যায় জটিলার তো অনেকক্ষণ পর ঘুম ভেঙেছে। জটিলা বলছে যে এ কি, আমি এরকমভাবে ঘুমিয়ে পড়লাম কিভাবে। জটিলা দেখতে পায় যে ওর পাশে পিষাণকেতুও ঘুমাচ্ছে। জটিলা তো পিষাণকেতুকেও তোলে। জটিলা বলছে যে এতক্ষণে তো রূপমতি শেষ হয়ে যাওয়ার কথা। এরপর জটিলা হাসছে আর বলছে যে এতক্ষণে মনে হয় জঙ্গলের পশুরা রূপমতিকে ছিঁড়ে মিড়ে খেয়ে নিয়েছে। ঠিক তখনই সেখানে লতা চলে আসে। লতা এসে খোক্কোশ রানী বলে জটিলাকে চেল্লাচ্ছে। জটিলা লতাকে বলছে তুমি এইভাবে হাঁপাচ্ছ কেন, আর তুমি কোথায় বা গেছিলে। লতা তখন বলছে যে আমি রাজকুমারীর কাছে গেছিলাম। জটিলা তো কথাটা শুনেই অবাক, বলছে রাজকন্যা রূপমতি এখনো বেঁচে আছে, সেটা কি করে সম্ভব। অপরদিকে দেখা যায় তত্তরিত লুকিয়ে লুকিয়ে জটিলাদের সমস্ত কথাগুলো শুনে নেয়। বলছে খোক্কোশ রানী জটিলা এখানেও পৌঁছে গেছে, সর্বনাশ। অপরদিকে দেখা যায় রূপমতি গরিলাটাকে বলছে তুমি আমাকে কেন বন্দি করেছো, আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। গরিলাটা তখন রূপমতিকে বলছে তুমি আমার এই সুন্দর বাগানে কেন ঢুকেছো, এই সুন্দর বাগানে যে ঢোকে তাকে সুন্দরের পরীক্ষা দিতে হয়, যদি তুমি পরীক্ষাতে সফল হও তাহলেই তুমি এখান থেকে মুক্তি পাবে। রূপমতি এরপর গরিলাটাকে বলছে যে বলো কি করতে হবে, আমি সমস্ত ধরনের পরীক্ষা দিতে রাজি আছি। গরিলাটা তখন বলছে আমাদের এই সুন্দর বাগান তোমাদের স্পর্শে অসুন্দর হয়ে গেছে, তোমাকে আবার এই বাগানটাকে সুন্দর করে দিতে হবে, তবেই তোমরা এখান থেকে মুক্তি পাবে।
রূপমতি এরপর গরিলাটাকে বলছে যে এই শুকিয়ে যাওয়া ফুল, এরকম কালো হয়ে যাওয়া ঘাস আমি কি করে বা সুন্দর করব। এদিকে দেখা যায় দেবদত্ত তো আস্তে আস্তে যেন মাটির নিচে ঢুকে যাচ্ছে। রূপমতি তো দেবদত্তের কাছে ছুটে যায়। এদিকে গরিলাটা রূপমতিকে বলছে কোনো লাভ নেই মেয়ে, তুমি যত সময় নষ্ট করবে ওই ছেলেটা তত মৃত্যুর কোলে ঢলে পড়বে। যদি চোখের সামনে নিজের সঙ্গীর মৃত্যু না দেখতে চাও তাহলে এক্ষুনি তুমি এই সুন্দর বনটাকে সুন্দর করে দাও। রূপমতি তখন মনে পড়ে যে বনকন্যা যে পাতাগুলো দিয়েছিল সেই পাতাগুলো হয়তো এখন কোনো কাজে লাগতে পারে, কিন্তু ওই পাতাগুলো তো লতা ওকে দিয়েছিল। এটা তো রূপমতি কিছুতেই জানে না। রূপমতি এবার লতার দেওয়া পাতাগুলো যখনই ব্যবহার করতে যাবে সঙ্গে সঙ্গে পাতাগুলো গুঁড়ো হয়ে রূপমতির চোখে পড়ে যায়। রূপমতি তো আস্তে আস্তে সমস্ত কিছু অন্ধকার দেখছে, রূপমতি আর কিছুই দেখতে পাচ্ছে না। রূপমতি তখন চেল্লাচ্ছে আর বলছে যে আমি এরকম অন্ধ হয়ে যাচ্ছি কেন, চারিদিকে কিচ্ছু দেখতে পাচ্ছি না কেন। মহিলাটা তখন রূপমতিকে বলছে যে মূর্খ মেয়ে, তুমি বিষ বৃক্ষের পাতা নিয়ে ঘুরছিলে সঙ্গে করে, এবার তোমার চোখের আলোটুকুনিও চলে গেল। এই অন্ধকারের মধ্যে কিভাবে তুমি আমার পরীক্ষা এবার সফল হবে। রূপমতি তো আর চোখে কিছুই দেখতে পাচ্ছে না, চেল্লাচ্ছে, কাঁদছে আর বলছে আমি আর কিচ্ছু দেখতে পাচ্ছি না কেন। অপরদিকে লতা জটিলাকে বলছে, হ্যাঁ খোকর রানী, আপনার কথা মতন সমস্ত পশুরা রূপমতিকে আক্রমণ করেছিল, কিন্তু ওই যে মায়া মাসির দ্বারা রূপমতি নিজেকে বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু এবার আমি ওই মায়া মাসি চুরি করে নিয়েছি। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হচ্ছে। আপনাদের কি মনে হয় রূপমতি নিজেকে বাঁচাতে পারবে, নাকি দুজনে ওখানেই শেষ হয়ে যাবে? কমেন্টে অবশ্যই জানাবে।